Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope that all of you are very fine and I am fine too. Today I have been in front of you to teach you how to correct verbs, and this is also called right form of verbs. Another name of this topic is subject verb agreement. So today I will make it clear how you can use the correct form of verbs in any English sentence. And this is board question, HSC board question Rajshahi 2016. I will solve it and I will also show you how you can apply the rules, those rules you have learned from your grammar books. So before going to start this lesson, I want to invite you to subscribe this channel if you are new here, and if you have already subscribed, thank you very much. And you are connected with a great platform from where you can learn or you are learning English grammar, English spoken English and freehand writing English also. So you have subscribed a great YouTube channel. So let's see what I'm gonna teach you today. The name of the topic is correct the verbs or right form of verbs, or use the right form of verbs, use the correct form of verbs, etc. etc. So first you need to read the passage. If I say in Bengali, এই প্যাসেজটি পড়ে প্রথমে তোমাকে দেখতে হবে এই প্যাসেজে কথাগুলো বলা রয়েছে সেই কথাগুলো কোন সময়ের কথা, বর্তমানের না অতীতের না ভবিষ্যতের। তারপরে প্রত্যেকটি সেন্টেন্সকে আলাদা করবে, সেই সেন্টেন্স আলাদা করলে তখন বুঝতে পারবে ওই সেন্টেন্সটি আবার কোন সময়ের কথা বলা হয়েছে, সেই অনুযায়ী সেখানে তুমি ভার্বকে কারেক্ট করবে। কিন্তু কারেক্ট করার পূর্বে সর্বপ্রথম যে কাজটি সেটি হচ্ছে আগে সিদ্ধান্ত নিতে হবে, আগে তোমাকে বাছাই করতে হবে যে এখানে কোন শব্দটি বসবে। যেহেতু এটি এইচএসসি বোর্ড কোশ্চেনের একটি এখানে প্যাসেজ, এখানে এইচএসসি বোর্ড কোশ্চেনে সাধারণত ব্র্যাকেটের মধ্যে শব্দটি দেওয়া থাকে, সেই শব্দটি কারেক্ট করে ইউজ করতে হয়। যেহেতু এটি একটি এইচএসসি বোর্ড কোশ্চেন, কিন্তু এসএসসি এবং জেএসসি অন্যান্য ক্লাসের ক্ষেত্রে শূন্যস্থানে শব্দটি দেওয়া থাকে না, উপরে বক্স আকারে দেওয়া থাকে, অথবা কখনো কখনো দেয়াই থাকে না। তো এখন প্রথমত তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে ওই শূন্যস্থানে কোন শব্দটি নেই সেই শব্দটি আগে বাছাই করতে হবে। এখানে দেওয়া রয়েছে, তারপরে আমি বলবো প্রথমে কাজটি হচ্ছে শূন্যস্থানে শব্দটি আগে বাছাই করা। তো এখন আমরা প্রথমে দেখি ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং, যে একদা এক সময়ে সেখানে একজন অলস রাজা বাস এখানে করে অথবা করত, যেটি হবে সেটি আমরা পরে দেখি। তারপরে হচ্ছে হি নট আন্ডারগো এনি ফিজিক্যাল লেবার, সে কোনো শারীরিক পরিশ্রম করতো না। এজ এ রেজাল্ট এর ফলে হি গেট বাল্কি, সে মুটিয়ে যায়। অ্যান্ড কুডেন্ট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে পারছিল না। হি কল ইন এ ডক্টর, সে একজন ডাক্তারকে ডাকলো। দ্য ডক্টর ভেরি ক্লেভার অ্যান্ড ওয়াইজ, ডাক্তার খুবই চালাক ছিল, এখন তো না, যেহেতু আগে কিছুই হবে। হি ডিডেন্ট প্রেসক্রাইব এনি মেডিসিন। তো আমরা এখানে মোটামুটি পড়ে যেটি বুঝতে পেরেছি যে এটি হচ্ছে একটি কোনো রাজার, অতীত কোনো রাজার কাহিনী। সো দিস প্যাসেজ ইজ অ্যাবাউট পাস্ট টেন্স, দ্যাটস ওয়াই উই ক্যান ডিসাইড দ্যাট মোস্ট অফ দ্য সেন্টেন্স অফ দিস প্যাসেজ উইল বি ইন পাস্ট টেন্স, এটি আমরা বুঝতে পারি। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে দেখি ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং, একদা এক সময়। তাহলে এই যে একটি শব্দ রয়েছে যে ওয়ান্স, এটি হচ্ছে অতীত সময় নির্দেশক একটি শব্দ। ওয়ান্স, ওয়ান ডে, ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এরকম যদি অতীত সময় নির্দেশক কোনো শব্দ থাকে তাহলে সেই সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। অ্যাক্টিভ হতে পারে বা প্যাসিভ ভয়েস হতে পারে। তো এখানে এটি অ্যাক্টিভ ভয়েস হবে কারণ রাজাই বাস করতো। তো ওয়ান্স যেহেতু অতীত সময় নির্দেশক রয়েছে তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি যে এটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে মূল ভার্বটির পাস্ট ফর্ম বসবে। তাহলে লিভের পাস্ট ফর্ম হচ্ছে লিভড। এখন এখানে অবশ্যই এবিসিডি দেওয়া থাকবে। পরীক্ষার খাতায় তুমি শুধু অ্যান্সার কোশ্চেন নং লিখে, অ্যান্সার কোশ্চেন নং যেটি হবে সেটি লেখার পরে এখানে এ নাম্বার দিয়ে শুধু উত্তরটা লিখে দিবে লিভড, তারপরে বি নাম্বার লিখে এরকম করে শুধু উত্তরটা লিখতে হবে তোমার কোশ্চেন মানে উত্তরপত্রে, প্যাসেজ তুলতে হবে না। এখানে আমি প্যাসেজ তুলেছি ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং। তারপরে বি নাম্বার হচ্ছে হি নট আন্ডারগো এনি ফিজিক্যাল লেবার,
তাহলে এখানে যেহেতু নট রয়েছে তার মানে সেন্টেন্সটি নেগেটিভ হবে। এবং আরেকটি জিনিস বুঝতে পেরেছি, এটি হচ্ছে অতীতের নেগেটিভ। তাহলে পাস্ট টেন্সের কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে সেই সেন্টেন্সটির গঠন হবে এরকম: সাবজেক্ট, তারপর হচ্ছে ডিডেন্ট, এরপর হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে আমাদের যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে এই মূল ভার্ব যেটি দেওয়া রয়েছে সবসময় মনে রাখতে হবে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকে বা ক্লুতে যে ভার্বটি দেওয়া থাকে সেটি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে। তাহলে এই ভার্বটি আর চেঞ্জ করার প্রয়োজন নেই, শুধু এখানে আমরা যদি ডিড লিখি তাহলেই হয়ে যাবে। কারণ হচ্ছে পাস্ট টেন্সের কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ডিডেন্ট বসে, তাহলে এখানে আমাদের কাজ শুধু ডিড বসালেই হবে। ডিডেন্ট আন্ডারগো এনি ফিজিক্যাল লেবার। যদি প্রেজেন্ট টেন্সের নেগেটিভ হয় তাহলে বসাতে হয় সাবজেক্ট ডোন্ট বা ডাজেন্ট। এখানে পাস্ট টেন্সের নেগেটিভ, সেজন্য উই নিড টু ইউজ ডিডেন্ট। অ্যান্ড দেন আফটার এনি নেগেটিভ সেন্টেন্স উইদাউট পারফেক্ট টেন্স উই শুড ইউজ দ্য ফার্স্ট ফর্ম অর বেস ফর্ম অফ মেইন ভার্ব। তো পারফেক্ট টেন্স ছাড়া অন্য সকল টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের বেস ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম বসে, এক নম্বর ফর্মটি বসে। অ্যাজ এ রেজাল্ট এর ফলে হি গেট বাল্কি, এর ফলে সে মুটিয়ে গিয়েছে না গিয়েছিল, অবশ্যই গিয়েছিল এটিই হবে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হলে এখানে মূল ভার্বের বেস ফর্ম বসবে। সরি, বেস ফর্ম নয়, এখানে হবে পাস্ট ফর্ম, কারণ এখানে এই যে প্যাসেজটি এটি হচ্ছে অতীতের প্যাসেজ। তাহলে অতীতের প্যাসেজ যদি হয় তাহলে এখানে সাবজেক্টটি, এই সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে প্যাসেজটি বা সেন্টেন্সটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। সে মুটিয়ে এখন যায়নি, অতীতে গিয়েছিল। অ্যান্ড কুডেন্ট মুভ ফ্রম ওয়ান প্লেস টু, এখানে আরেকটি পদ্ধতি রয়েছে এখানে বোঝার। যদি কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে তার প্রত্যেকটি যে ভার্ব থাকবে প্রত্যেকটি অংশের ভার্বের টেন্স একই হয়। তাহলে এখানে কুডেন্ট ফার্স্ট ফর্ম রয়েছে, তাহলে এখানেও ফার্স্ট ফর্ম হবে, এভাবে করেও চেনা যাবে। আবার যদি আমরা এখানে এই যে সেন্টেন্সটি রয়েছে তার টেন্স নির্ধারণ করি তাতেও দেখা যাচ্ছে এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। তারপরে হচ্ছে হি কল ইন এ ডক্টর, সে একজন ডাক্তার এখন ডাকে না ডেকেছিল, অতীতে ডেকেছিল। সো এটাও হবে পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম বলছে, কলের পাস্ট ফর্ম হচ্ছে কল্ড। হি কল্ড ইন এ ডক্টর, সে একজন ডাক্তার ডেকেছিল। তারপর হচ্ছে দ্য ডক্টর বি ভেরি ক্লেভার, তাহলে আমরা জানি বি এর স্থানে অ্যামেজার ওয়াজার ব্যবহার করতে হয়। যদি সেটি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যামেজার, আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার, তাহলে এটি হলো পাস্ট টেন্স। তাহলে এখানে হবে ওয়াজ অথবা ওয়ার। ডক্টর হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার ক্ষেত্রে বসবে ওয়াজ। এটি হচ্ছে বি ভার্ব ব্যবহারের একটি নিয়ম, যে সাবজেক্টের নাম্বার অফ পার্সন অনুসারে ভার্ব বসে। সো এখানে দ্য ডক্টর হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে পাস্ট টেন্সের সময় অক্সিলিয়ারি ভার্ব বসে ওয়াজ, যদি প্লুরাল হয় তাহলে বসে ওয়ার। তাহলে এখানে সিঙ্গুলারের জন্য ওয়াজ বসেছে। দ্য ডক্টর ওয়াজ ভেরি ক্লেভার অ্যান্ড ওয়াইজ, হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন। একটু আগে আমি বলেছিলাম যে এই পাস্ট টেন্সের নেগেটিভ অথবা পারফেক্ট টেন্স ছাড়া অন্য যে কোনো সেন্টেন্সকে বা অন্য কোনো টেন্সের সেন্টেন্সকে যদি নেগেটিভ করা হয় তাহলে মূল ভার্বের বেস ফর্মটিই বসে। সো এখানে এটি নেগেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে এই মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটিই বসবে। হি ডিডন্ট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং, সে রাজার জন্য কোনো প্রকারের ঔষধ নির্দেশনাপত্রে দেননি। হি আস্কড দ্য কিং, সে রাজাকে বললেন টু বাই এ ক্লাব অ্যান্ড মুভ ইট, একটি তাকে ক্লাব কিনতে বলা হয়েছে বা লাঠি কিনতে বলা হয়েছে, অ্যান্ড মুভ ইট। তাহলে এখানেও দেখা যাচ্ছে পাস্ট টেন্স রয়েছে, তাহলে পরবর্তী যে ভার্বটি সেটিও পাস্ট টেন্স হবে। তাহলে এখানে মুভের পাস্ট ফর্ম হচ্ছে মুভড, অ্যান্ড মুভড ইট ইন দ্য এয়ার, বাতাসে এটিকে ছুঁড়ে বারবার এরকম ছুঁড়ে মারতে বলেছিলেন। টিল হিজ হ্যান্ডস, যতক্ষণ না তার হাত কি হয়ে যায়, ময়েস্টেন্ড হয়ে যায়, মানে স্বেচ্ছেতে হয়ে না যায় বা ঘেমে না যায়, ভিজে না যায়। তাহলে এখানেও এটি ভার্বের পার্সন হবে, কারণ টিল এটি হলো একটি কনজাংশন। তাহলে কনজাংশনের এর পরে ভার্বটিও পার্সন হবে, কারণ হচ্ছে এই সেন্টেন্সে যতবার কনজাংশন থাকবে ততবারই বুঝতে হবে কনজাংশনের পরে একটি ক্লোজ রয়েছে, যদি ফাইনাইট ভার্ব থাকে। সো এটা হলো একটি ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে ক্লোজগুলোর ক্ষেত্রে ফাইনাইট ভার্বগুলোর টেন্স একই থাকবে। তো এখানে হি আস্কড, এ হচ্ছে একটি ক্লোজ, মুভড ইট ইন দ্য এয়ার, এ হচ্ছে একটি ক্লোজ, টিল হিজ হ্যান্ডস গেট ময়েস্ট, এটা হচ্ছে আরেকটি ক্লোজ। তাহলে এই ক্লোজের ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, পরের ক্লোজেরও ভার্বের পাস্ট ফর্ম বসবে, এই ক্লোজেরও ভার্বের পাস্ট ফর্ম বসবে যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হয়। সেই জন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে। প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করতে হবে টেন্স কোন টেন্স রয়েছে এবং সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি এই ক্লোজের
এখানে ছিল অ্যাক্টিভ ভয়েস, এজন্য ভার্বের পাস্ট ফর্ম বসেছে, যেহেতু কথাগুলো সব অতীতের কথা হয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। দ্য কিং স্টার্টেড, রাজা শুরু করেছিলেন, কি শুরু করেছিলেন? এই যে ডাক্তারের প্রেসক্রিপশন সেটা অনুসরণ করতে। তাহলে শুরু করেছিলেন, এই হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে একই সেন্টেন্স যদি একটি সেন্টেন্স থাকে বা একটি ক্লোজ থাকে, সেখানে যদি একটি ফাইনাইট ভার্ব থাকে, পরবর্তীতে আবার যদি ফাইনাইট ভার্ব বসে, তাহলে সেই ফাইনাইট ভার্বটিকে নন ফাইনাইট করে দিতে হবে। তাহলে এই ফলোটাকে আমরা এখানে নন ফাইনাইট করবো, ফলোয়িং অথবা টু ফলো। উদ্দেশ্য এখানে বোঝানো হয়নি, এই জন্য এখানে ফলোয়িং হবে। আর যদি উদ্দেশ্য বোঝানো হতো তাহলে আমরা এখানে টু ফলো লিখতাম। দ্য কিং স্টার্টেড ফলোয়িং দ্য প্রেসক্রিপশন, এখানে টু লিখলেও মোটামুটি হবে। দ্য কিং স্টার্টেড টু ফলো সেটি দিলেও হবে। আবার দ্য কিং স্টার্টেড ফলোয়িং দ্য প্রেসক্রিপশন। চলতি কোনো কাজের ক্ষেত্রে আমরা এই আইএনজি দিয়েই করতে হবে। যেমন আমি বাজারে যাওয়ার সময় তাকে দেখেছিলাম, বা আমি বাজারে যেতে যেতে তাকে দেখেছিলাম, সেক্ষেত্রে এরকম হবে যে গোয়িং টু মার্কেট আই স হিম, বাজারে যেতে আমি তাকে দেখেছিলাম। কারণ চলিত অবস্থায় বা যে কোনো কাজ চলতে থাকে, সেই কাজগুলো আমরা সাধারণত যে প্রেজেন্ট পার্টিসিপল করে থাকি আইএনজি যুক্ত করে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে কি, যদি কোনো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হয় বা কোনো সেন্টেন্সের যদি একটি ক্লোজে একটি ফাইনাইট ভার্ব থাকার পরে, এটি হচ্ছে ফাইনাইট ভার্ব, দেন যদি অ্যানাদার একটি ভার্ব বসাতে হয় বা বসে, সেই ভার্বটিকে নন ফাইনাইট করে দিতে হবে। দুইভাবে করা যায় সাধারণত, একটি হচ্ছে আইনজি যুক্ত করে, আরেকটা হচ্ছে পূর্বে টু বসে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখলেও সেটিও নন ফাইনাইট হয়ে যাবে। তবে আমাদের যে ইংলিশের ক্ষেত্রে এই দুটোই বেশি ব্যবহৃত হয়, যে আইএনজি অথবা পূর্বে টু বসানো। দ্য কিং স্টার্টেড টু ফলো অথবা দ্য কিং স্টার্টেড ফলোয়িং দ্য প্রেসক্রিপশন। দাস দ্য কিং রিলিফ অফ হিজ প্রবলেম, এভাবে রাজা তার সমস্যা থেকে নিস্তার পেয়েছিলেন বা মুক্তি পেয়েছিলেন। তাহলে এটি হবে ভার্বের পাস্ট ফর্ম, এটি হবে ভার্বের পাস্ট ফর্ম, কারণ এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের। তাহলে আমরা দেখতে পেয়েছি এখানে অধিকাংশ সেন্টেন্সগুলোই ছিল ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কারণ হচ্ছে অতীতের ঘটনা। সেখানে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল। নেগেটিভ সেন্টেন্সগুলো কীভাবে করতে হবে সেটি আমি এখানে দেখিয়েছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো তো বলার কোনো প্রয়োজন নেই, সবগুলোতেই সাবজেক্টিভের মূল ভার্বের পাস্ট ফর্ম, সেখানে কোনো নাবোধক শব্দ আসবে না। নেগেটিভ সেন্টেন্স ছিল দুটো, এখানে এই যে ডিড নট, এ কুডেন্ট, এটাও তো করেই দেওয়া ছিল। তাহলে এইভাবে করে আমরা এই সেন্টেন্সগুলোকে বা এই রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে, কারেকশন অফ ভার্বের ক্ষেত্রে, অথবা এই ধরনের যে রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে, কারেকশন অফ ভার্বস দিয়ে বিভিন্ন চাকরি পরীক্ষাতেও এমসিকিউ টাইপের কোশ্চেনেও এসে থাকে। এখানে হয়তো প্যাসেজ আকারে দেওয়া থাকে, সেখানে সেন্টেন্স আকারে দেওয়া থাকে, হয়তো সঠিক একটি দেওয়া থাকে, ভুল দেওয়া থাকে, আর এর সাথে তিনটি। তো এই যে আমি এখানে যেভাবে শিখিয়েছি, এগুলো বুঝতে পারলে এই পদ্ধতি হলো এভাবেই, এটাই হচ্ছে সবচেয়ে সহজ এবং যুগোপযোগী, আন্ডারস্ট্যান্ডেবল এবং কারেক্ট। এটাই হচ্ছে টেকনিক, যে প্রথমে প্যাসেজটি পড়ে নিতে হবে, পড়ার পরে সিদ্ধান্ত নিতে হবে বা বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে এই প্যাসেজটির কাহিনীটি কোন সময়ের। তারপরে প্রত্যেকটি সেন্টেন্সকে পড়তে হবে, পড়ে সেই সেন্টেন্সের অর্থ দাঁড় করাতে হবে, শূন্যস্থানে যে শব্দটি নেই সেই শব্দটি বসাতে হবে, এবং তারপরে দেখতে হবে যে এটি কোন টেন্সের হবে, টেন্স প্রয়োগ করতে হবে। সেই টেন্স প্রয়োগ করতে গিয়ে অবশ্যই সূত্র প্রয়োগ হবে। কীরকম হয়েছিল এখানে আমরা দেখেছি যে সময় ছিল অতীতের, এই জন্য ভার্বের পাস্ট ফর্ম বসেছে। তারপরে এটি অতীতের সেন্টেন্স, কিন্তু এই নট দেখে আমরা বুঝেছি যে সেন্টেন্স নেগেটিভ, এই জন্য আমরা এখানে নেগেটিভ যদি করতে হবে অতীতের সেন্টেন্স, তাহলে কী করতে হবে, ডিড নট, মানে ডিড বসাতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরকম করে এই পদ্ধতি প্রয়োগ করে সেই রাইট ফর্ম অফ ভার্বস হোক, যে কোনো জায়গায় ভার্ব কারেক্ট করতে হলে পদ্ধতি হচ্ছে এটি, যে আমার সময় নির্ধারণ করতে হবে, সময় নির্ধারণ করার পরে যে শব্দটি ওখানে বসবে সেই শব্দটি বসিয়ে এরপরে টেন্স অনুসারে তাকে কারেক্ট করে বসাতে হবে। এই কৌশলটি অবলম্বন করে প্রত্যেকটি ভার্বকে কারেক্ট করে বসানো যায় এবং সেটি 100% কারেক্ট করা যায়। তো আজকে এখানে আমি সংক্ষেপে যে ভিডিও লেসনটি নিয়ে আলোচনা করেছি, আমি আশা করি এটির মাধ্যমে তোমরা সকলে উপকৃত হবে এবং কিছু বিষয় হলেও শিখতে পারবে। যে বিষয়গুলো এখানে তোমাদের অজানা ছিল সেগুলো শিখতে পারবে। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ধরনের যে ভিডিও লেসনগুলো বা কোনো স্পেশাল কোনো বোর্ড নিয়ে সমস্যা থাকলে সেগুলো কমেন্ট করে জানালে আমি সেটি সলিউশন করে তোমাদেরকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিব। তো সেই বিষয়গুলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আজকে ভিডিও লেসনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অন্যদের সাথে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। এই চ্যানেলে সাজেশন রয়েছে, সেখান থেকে পড়াশোনা করবে। মোট কথা হচ্ছে সর্বদাই চ্যানেলের সাথে থেকেই, এই চ্যানেলের সাথে থেকেই তোমার ভবিষ্যতের জন্য, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এগিয়ে যেতে হবে। এই চ্যানেল থেকেই সর্বদা পড়াশোনা করতে হবে। সো আই উড লাইক টু ফিনিশ হিয়ার অ্যান্ড আই উইশ ইউর
bright future, and I also wish your excellent result in the examination. So I would like to say you goodbye. Thanks for watching. Thanks to all.